নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে আন্তঃপ্রজন্ম সংলাপ। যেই প্রজন্ম সংলাপের মধ্যে দিয়ে আমরা বের করে আনার চেষ্টা করব যে আমাদের দেশে কেন নারী নির্যাতন হচ্ছে এবং তা থেকে উত্তরণের উপায়, প্রতিকারের উপায়। আজ আমরা এসেছি শাহজালালের পূণ্যভূমি সিলেটে। শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো মাননীয় কমিশনার জনাব NM জিয়াউল আলম সাহেবকে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণার জন্য। নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ সংসার নারী বন্ধ রাখুন, এই স্লোগানকে সামনে নিয়েই কিছুদিন আগে প্রতিপালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এরই ধারাবাহিকতায় আজকের এই আন্তঃপ্রজন্ম সংলাপ। এই প্রজন্ম সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে আলোচনার মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিষয়ে যে আর্থসামাজিক এবং মনোসামাজিক সমস্যাগুলো আছে এগুলো আপনারা আজকে চিহ্নিত করবেন এবং এই সমস্যাগুলো সমাধানের একটি কর্মকৌশল বা কর্ম পরিকল্পনা আজকে আমরা এখানে গ্রহণ করতে পারি এবং আমরা অঙ্গীকার করতে পারি যে আগামী দিনে সিলেট বিভাগে বা বাংলাদেশে এই নারীর প্রতি সহিংসতা বা কোনো রকমের অসমতা আমরা দেখতে পাবো না। আজকের এই আন্তঃপ্রজন্ম সংলাপের শুভ কামনা করে, সার্থকতা কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আন্তঃপ্রজন্ম সংলাপের শুরুতেই আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিই যারা রয়েছেন আমাদের প্যানেলে। আজ আমাদের প্যানেলে মুখ্য আলোচক হিসেবে আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার। আজ আমাদের সাথে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন হুসনে আরা ওয়াহিদ, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার হবিগঞ্জ, অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফত্তা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন কলেজ সিলেট, এমাদুল্লাহ শহীদুল ইসলাম, সাবেক সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি। প্রাজ্ঞ প্যানেলে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেট থেকে সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট, ডিভিশনাল হেড BNWLA, সালমা বাসেত, এক্স টিচার, কাজী জালালউদ্দিন গার্লস হাই স্কুল সিলেট, এবং জামিলা বেগম, চেয়ারপারসন জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ। মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট এবং কোঅর্ডিনেটর ব্লাস্ট সিলেট, মাহফুজুর রহমান, লেখক, লোক গবেষক মৌলভীবাজার, মতিউর রহমান, লেখক। নবীন প্যানেলে আজ আমাদের সাথে আছেন ফাইকা জান্নাত পিউলি, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজে পড়ছেন তিনি বিজ্ঞান বিভাগে। ফাতেমা সুলতানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তিনি ইংরেজিতে। ফারজিয়া হক ফারিন 10ম শ্রেণীতে পড়ছেন গভর্নমেন্ট SC গার্লস হাই স্কুল সুনামগঞ্জে। জাকারিয়া আহমেদ, তিনি HSC পরীক্ষার্থী, সুনামগঞ্জ পৌর কলেজ থেকে তিনি HSC পরীক্ষা দিচ্ছেন। রয়েছেন শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনার্স 4র্থ বর্ষের ছাত্র জোহান রানা। আজিজুল ইসলাম, দক্ষিণ সুরমা কলেজের ছাত্র, তিনি BSS ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। আপনাদেরকে এখন একটা আমরা ভিডিও চিত্র দেখাবো। সৈয়দা শিরিন আক্তার, যিনি একজন অ্যাডভোকেটও, তার কাছে জানতে চাইব যে আইন কুসুমকে কি আইনি প্রতিকার দিতে পারে। আমরা সবাই জানি যে আমাদের দেশে নারীর প্রতি নির্যাতনের প্রতিকারে অনেক ভালো ভালো আইন আছে, যেমন বাল্যবিয়ে নিরোধ আইন আছে 1929, যৌতুক নিরোধ আইন আছে যেটা কুসুমের জীবনের গল্পের সাথে সরাসরি সম্পৃক্ত, 1980 ইংরেজি সনে যেটা হয়েছে। আবার যৌতুকের জন্য মারধর করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা ধারা সংযোজিত আছে যেটা থেকে আমরা এটা প্রতিকার পেতে পারি। তাছাড়াও কিন্তু যৌতুক নিরোধের আইনে যদি আমরা 1980 ইংরেজি সনে যেটা আছে এটার জন্য যৌতুক দাবি করলে কিন্তু এটা শাস্তিযোগ্য একটা অপরাধ হবে, এই ক্ষেত্রে আমরা তাকে আইনি সহায়তা দিতে পারি। ধন্যবাদ। ইরফানুজ্জামান চৌধুরী, আমার প্রশ্ন হচ্ছে আমাদের কতজন কুসুম এই ব্যাপারে সচেতন, এই আইনের ব্যাপারে? গ্রামাঞ্চলে যারা বসবাস করি আমরা, তারা এই আইনের যে সুবিধাগুলো এরা আমরা খুব কমই জানি। গ্রামের ভিলেজ কোড যেটা আছে, ইউনিয়ন পরিষদের যে ভিলেজ কোড, সেটার মাধ্যমে এটার একটা প্রচারণা চালিয়ে তাদেরকে সচেতন করতে হবে বলে আমি বিশ্বাস করি। গ্রাম সরকার একটা মন্ত্রণালয়ের মাধ্যমে চলে এবং সেটা চেয়ারম্যান হচ্ছেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রামকে
ভিলেজ কোর্ট হিসাবে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু কিছু ইউনিয়নকে অ্যাক্টিভ করা হয়েছে সাইনবোর্ড দিয়ে, যেখানে ভিলেজ কোর্ট এখানে বিচার করা হয় সেসব দিক করা। কিন্তু এইভাবে প্রতিটি ইউনিয়নকে ভিলেজ কোর্টের আওতায় নিয়ে এবং গ্রামবাসীকে সচেতন করে সেই কার্যক্রমকে বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ। আপনার কাছে বেশ কিছু দিক নির্দেশনা পেলে ইরফান সাহেব। আমি আসবো হচ্ছে জামিলা বেগম। আমি আপনার কাছে জানতে চাই যে কুসুমের ঘটনাগুলো দেখলেন, আপনার হবিগঞ্জে কুসুমের এরকম কোনো ঘটনা কি দেখেছেন? কোনো কুসুমকে কি আপনি পেয়েছিলেন আপনার জীবনে? অভিজ্ঞতা আমাদের পাশেই এক বস্তির মধ্যে এক মহিলা থাকে। মহিলা ছোটো বোনকে জায়গা দিয়েছিল তার বাসায়। এখন তার স্বামী তার ছোটো বোনকে বিয়ে করেছে, তারে মারপিট করে ঘর থেকে বাহির করে দিয়েছে। তার শিশু সন্তান ওদেরকে বরণ পোষণ করে না, কিছুই করে না। তার হাতে এনজয় থাকে অনেক টাকা উঠাইছে, সেগুলো দিতে পারে না। মহিলা এখন পথে পথে কান্নাকাটি করে এবং আইনও যায় না। আমরা বলছি যে তুমি আসো, আমরা লিগেল এইটে পৌঁছাইয়া দিই তোমাকে। উনি বলে যে লেট হয়ে যাবে, আমার এই দিনগুলো আমি কবে দিব, কি করে দিব। উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমরা কোনো প্রতিকার উনার করতে পারছি না। এই ব্যাপারে কে উদ্যোগ নিতে পারেন? আপনার কি মনে হয় যে কে ওই মহিলাকে সাহায্য করতে পারে? এগুলা প্রশাসন, থানা, পুলিশ সুপার তারাই নিতে পারেন। তো আপনারা কি আপনাদের দিক থেকে জাননি পুলিশ সুপারের কাছে জি, যে আমরা- আপনারা এই মহিলাকে সাহায্য করেন? আমরা জি, জি, চেষ্টা করছি, আমরা- হচ্ছে আমরা- না, আপনি আগালে পরে হবে, যে এইভাবে কি গেছেন? তারপরে কি হলো? আমরা মহিলাকে বলছি, মহিলা বলে যে আরো কিছুদিন অপেক্ষা করি, তাহলে আপনাদের সাথে আমরা যাব, থানায় যাব। মহিলা আপনার কি মনে হয় আপনার কেন মহিলা অপেক্ষা করতে বলছেন? অপেক্ষা করতে বলছে যে ওই স্বামীর নিয়ে তার আবার প্রণয় বিনয় করে তার কাছে আনতে পারে, বোনটা নাকি তারাইয়া দিতে পারে, এই আশায় সে, প্রত্যাশায় সে মানে আছে। আমাদের মেয়েরা এত অপমান সহ্য করে, তার ছোট বোনকে বিয়ে করলো, তাকে ঘর থেকে বের করে দিল, তার ঋণের টাকা তার স্বামী মেরে খেয়ে ফেললো, তারপরে মেয়েটা স্বামীর কাছে ফিরতে চায়। জি, স্বামীর গড়ি হচ্ছে নিরাপদ, নিরাপদ আশ্রয়স্থান। আমরা মেয়েরা যতটুক মনে করি। আমি আমন্ত্রণ জানাবো লোক গবেষক লেখক জনাব মাহফুজুর রহমানকে। আপনি আছেন মৌলভীবাজার জেলায়। আপনি যদি আপনার এলাকার কোনো একটা ঘটনার কথা যদি আমাদেরকে বলতে পারেন, যে নারী নির্যাতনের কোনো একটা ঘটনা আপনি দেখেছেন। এই কুসুমের কাহিনীর মতো না হলেও অনেকগুলো কাহিনী এইভাবে শুনে থাকি। মেয়ে জন্ম নেওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা, সেই যে মা, তাকে মানে ভিন্নভাবে তাকে চিহ্নিত করা এবং সমাজের বিভিন্ন অংশের থেকে সেই নারীকে মেয়ে জন্ম দেওয়ার কারণে তাকে চিহ্নিত করা হয় এবং নানানভাবে নির্যাতনের যে বিভিন্ন মাত্রাগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করা হয়। জনাব মতিউর রহমান, আপনার কাছে আমি জানতে চাইবো যে সুনামগঞ্জ এলাকায় নারী নির্যাতনে কোন ছবিটা বেশি দেখা যায়? সুনামগঞ্জ আসলে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তার যে স্বতন্ত্র একটি ভৌগোলিক অবস্থান হলো সুনামগঞ্জ। গ্রামগুলো এক একটা বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে সভ্যতার আধুনিক প্রযুক্তি সেখানে পৌঁছায়নি। সেখানে আইনের শাসন, আইন বলে যে একটা জিনিস আছে, সেটাও সেখানে নেই। এখানে যে কুলসুমের কথা দেখানো হয়েছে, ঠিক এ ধরনের শত শত হাজার হাজার কুলসুমা প্রতিনিয়ত চোখের পানি ফেলছে যৌতুকের জন্য। আমার কাছে প্রতিনিয়ত কত কারণ শত আপনি বলতে ঘটনা চাচ্ছেন আছে। যে যৌতুক হ্যাঁ। সবচেয়ে বেশি বড় একটা নির্যাতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নির্যাতনের কারণ। আমি এবার আমন্ত্রণ জানাবো সালমা বাসিত। আমাদের মেয়েদের অবস্থানটা কি, মানে নারী নির্যাতনের চিত্রটা কি, কি ধরনের সমস্যার সামনে বেশি পড়ে আমাদের মেয়েরা? একটা হলো আপনার দারিদ্রতার অভাবে ওদেরকে যে বিয়া দেওয়া হয় পারিবারিকভাবে ওরা নির্যাতিত হয়। তো সিলেটে একটা এই যে দেনার পাওনা, এটা যৌতুক নয়, কিন্তু তারপরেও আমাদের ফ্রিজ, টিভি ইত্যাদি ইত্যাদি দিতে হয়। এর জন্য কিন্তু সবাই দিতে পারে না, এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে এরা এত সাফারার যে এটা বিয়ের পরই যদি টিভি বা ফ্রিজ দিতে না পারবে শাশুড়ি, ননদ, ইভেন কি আমরা বলছেন যে তার যৌতুকের স্বামী। কারণে আমাদের মেয়েদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার জিজ্ঞেস করবো এমাদুল্লাহ শহীদুল ইসলাম, আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি দীর্ঘদিন ধরে আইনের চর্চা করছেন, সিলেট আদালতে এসে আপনি কি দেখতে পান যে নারীরা কি এখানে এগিয়ে আসছে আদালতে আইনের প্রতিকার পাবার জন্য, নাকি সংখ্যাটা খুবই কম? আমার পর্যবেক্ষণ হচ্ছে ইতিপূর্বে সিলেটে মহিলারা যতটুকু আসতেন আইনি আশ্রয় নেওয়ার ক্ষেত্রে, গত কয়েক বছরে তার
পরিসংখ্যান অত্যন্ত বেশি। কারণ এখন আমাদের আদালত পাড়ায় বিচারকদের মধ্যে নারীরা আছেন, আইনজীবীদের মধ্যে সিলেট জেলা আইনজীবী সমিতিতে 100-রও বেশি শতাধিক আইনজীবী আছেন। সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি নারীদের অংশগ্রহণ আছে, এবং সেই ক্ষেত্রে নারীরা এখন আমার মনে হয় আস্তে আস্তে সেখানে তাদের যে আগের ধারণা ছিল, ভয়ভীতি ছিল, সেটা অনেকটা অমূলক হয়ে গিয়েছে, এবং তারা, আমি মনে করি তারা সহসাই আমাদের সহযোগিতা নিতে আদালত পাড়ায় আসবেন। আমি মনে করি নারীরা যারা আসবেন, যারা বিচার প্রার্থী হিসাবে, তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য আলাদা বিভিন্ন স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। তারপরে তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য তাদের আলাদা একটা যাতে প্রাইভেসি রক্ষা করে তারা সেখানে তাদের সব কাজ করতে পারেন, সেই সুযোগগুলো করার কিন্তু এখনো আমাদের এখানে বাকি রয়েছে। অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তা, আপনি একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আপনার কি মনে হয় যে যারা কো এডুকেশনে পড়ছে তারা কি মেয়েদের প্রতি বেশি সম্মান দেখাচ্ছে বা বেশি সহনশীল হচ্ছে, নাকি যারা একদম আলাদা আলাদা পড়ছে তারা বেশি সহনশীল হচ্ছে? খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে যখন ক্লাস 4, 5, 6, 7-এ পড়তাম, তখন মেয়েদের আলাদা বসার একটা স্থান ছিল, এবং আমরা মেয়েদের সঙ্গে কথা বলতাম না। এটা একটা অলিখিত একটা আইন ছিল, মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, মেয়েরাও ছেলেদের সঙ্গে কথা বলবে না। কিন্তু নবম দশম শ্রেণীতে যখন আসলাম তখন দেখা গেল অটোমেটিক্যালি আমাদের মধ্যে ইন্টারেকশন হয়ে যাচ্ছে, এবং দেখা গেল যে আমাদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব ছিল সেটা দূর হয়ে গিয়েছে, এবং ছেলে এবং মেয়ে আমরা বন্ধু হয়ে গিয়েছি। ঠিক তেমনিভাবে আমার কলেজে যখন দেখি, তখন দেখা যায় একটি ছেলে একটি মেয়ে যখন কথা বলছে, তখন তাদের মধ্যে যে মানসিক দূরত্ব ছিল সেটা কমে আসছে। তাহলে আপনি কি মনে করেন যে আমাদের আজকের যে সহিংসতা বা আমাদের ছেলে পেলেদের এই যে মেয়েদেরকে না জানার, এই সব কিছু মিলিয়ে কি নির্যাতনের মাত্রাটা বেড়ে যাচ্ছে বেশি? পারস্পরিক আদান প্রদান, জানা, ইন্টারাকশন যাকে বলে, যে যদি পরস্পরকে জানে তাহলে কিন্তু ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে দেখবো আমার কলেজের ছেলেদের মধ্যে নানা হাঙ্গামা হয়, কিন্তু কোনো মেয়ে ছেলের প্রতি কোনো ছেলে সামান্যতম কোনো আচরণ করে না, এবং মেয়েরা খুব দাপটে তাদের বড় ভাইদের কাছে নানা অভাব অভিযোগের কথা বলতে, এবং এই দিক দিয়ে আমি বলবো একটা ওয়ার্ম একটা অ্যাটমসফিয়ার আমি মনে করি আমার কলেজে। আলোচনার এই পর্যায়ে আমরা একটু রদবদল করছি। আমাদের সাথে মুখ্য আলোচক হিসেবে এখন যোগ দিচ্ছেন সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব জনাব NM জিয়াউল আলম, এবং তিনি অনুষ্ঠান শেষে আমাদেরকে জানাবেন যে আজকে আমরা আলোচনা থেকে সারসংক্ষেপ কী পেলাম, এবং সেটা নিয়ে তিনি আলোচনা করবেন। আমি এবারে যাব হোসনে আরা ওয়াহেদ। কি মনে হয় যে আমাদের জন্য আসলে কোনটা বেশি ভালো ফল বয়ে আনছে, যে যৌথ শিক্ষা ব্যবস্থা নাকি এই যে আলাদা আলাদা করে আমরা ছেলে মেয়েদের পড়াচ্ছি সেটা? সামাজিকভাবে যদিও আগে মনে করা হতো যে আসলে মেয়েদের আলাদা এবং ছেলেদের আলাদা শিক্ষায়তন থাকা প্রয়োজন, কিন্তু আমি মনে করি এখন আর সেটার প্রয়োজন নেই। বিশ্ব যেভাবে এগিয়ে গেছে সেভাবে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরাও এগিয়ে যাবে, এটাই আমরা আশা করি। অন্য জেলার মেয়েদের তো লন্ডনে যেতে হয় না, আমাদের সিলেটের জেলার মেয়েদেরকে কেন লন্ডনে যেতে হবে? কেউ যদি দর্শক সারি থেকে কেউ যদি উত্তর দেন। আসলে আমাদের অভিভাবকদের মধ্যে একটা ধারণা আছে যে লন্ডনে গেলে মেয়েকে জামাই লিগ্যাল করে দিবে, যদি সে লিগ্যাল হতে পারে তাহলে নিজে সেখানে রেস্টুরেন্টে কাজ করে কিংবা অন্য কোনো জায়গায় কাজ করে সে তার কর্মসংস্থান করতে পারবে, কিন্তু তাদের এই ধারণা নেই যে মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে তার কোনো ফ্যাসিলিটি থাকবে না ওইখানে। আপনার লন্ডনে যেতে ইচ্ছা করে না? না, আমার লন্ডনে যেতে না, কারণ আমার পারিবারিক থেকে আমি সাপোর্ট পেয়েছি যে আমার যতটুকু পড়াশোনা করার ইচ্ছা ততটুকু করব, এবং আমার মনে হয় আমার পরিবারের মধ্যে আমার মা বাবা আমাকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী, আমার 4 ভাই বোনের মধ্যে। বাহ, বিউটিফুল। জি, পেছনে আপনি, জি বলুন। আমি লেখালেখির সাথে জড়িত আছি। আমার প্রকাশিত বই আছে 10টির উপরে, এবং আমি একসময় লন্ডনে চলে গিয়েছিলাম। তখন আমার গার্জিয়ানরা বললেন যে তুমি এখানেই বিয়ে করে ফেলো। আমি যখন বিয়ে করব তখন পাত্র দেখা হলো লন্ডনে। আমি পাত্রের সাথে কথা বললাম। তো আমি যখন পাত্রকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন আমাকে পছন্দ করলেন, তো সে বলল তুমি লেখালেখি করো, তোমাকে সবাই চিনে, কিন্তু বিয়ের পরে তুমি লেখালেখি ছেড়ে দিতে হবে। এই কথাটা শোনার পরে আর আমার বিয়ে করা হলো না। আর আমি বলবো যে মেয়েদেরকে যোগ্য হয়ে ওঠার জন্য নিজেকেই বেশি সোচ্চার হতে হবে, সাহসী হতে হবে, শক্তিশালী হতে হবে, এবং শিক্ষার সাথে সাথে কৌশলী হতে হবে। খুব চমৎকার কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটা সমস্যার কথা জানতে চাই, সেটা হচ্ছে আমরা কুসুমের গল্পটা দেখছিলাম।
এবং কুসুমের গল্পে ছিল যে কুসুম যেহেতু প্রথম জন্ম নিয়েছে সেজন্যে তার কানে আজান দেওয়া হয়নি। তো আমি জানতে চাই আমাদের কোন ধর্মগ্রন্থে আছে যে শুধুমাত্র ছেলে হলে আজান দিতে হবে, মেয়ে হলে আজান দেওয়া যাবে না? আমাদের যদি আলেম সমাজ থেকে যদি কেউ এর উত্তর দিতেন। আসলে আজানের বিষয়টা ছেলে হোক মেয়ে হোক দুজনকে আজান দিতে হবে এবং দুজনকে একামত দিতে হবে। যেহেতু ছেলে ও মারা গেলে তারও জানাজা পড়তে হয়, মেয়ে মারা গেলেও তারও জানাজা পড়তে হয়। তো আসলে জানাজার নামাজ যে আমরা পড়ি, জানাজার নামাজের জন্য আজানা দেওয়া হয় না, ইকামতে দেওয়া হয় না। এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা অন্য যে নামাজগুলো পড়ি সেই নামাজে আমরা আজান দিই, ইকামত দিই, কিন্তু জানাজার নামাজে কেন আজান নেই? তার কারণ হলো যখন জন্ম হয়েছিল তখনই তার আজান হয়ে গেছে, তখনই তার ইকামত হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে তার নামাজটা। আর এই আজান এবং একামতের মধ্যে, একামতের পরে এই নামাজ যখন ইমাম সাহেব শুরু করেন, একামত শেষ হওয়ার সাথে সাথে এই নামাজে কিন্তু তাকবীর দেন ইমাম সাহেব। আমরা তো ইমামতি করি, তো এই সময়ের ভিতরে কিন্তু মানুষের সময় খুব বেশি থাকে না, 5-10 সেকেন্ড। আমাদের জীবনটা কিন্তু এই 5-10 সেকেন্ড। নারী কেমন করে বেআব্রু হয়েছে এবং কিভাবে বেআব্রু হলো, এবং সেই বেআব্রুর বেশ রসালো বিবরণ আমরা অনেক সময় খুতবাতে দেখি যে অনেক ইমাম সাহেব বলেন। তো এটার বেলায় কি করা যায়? লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তাদের লেবাস আর তারা তোমাদের লেবাস। লেবাস মানে পোশাক। এই পোশাক ছাড়া আমি যেমনি চলতে পারবো না, ঠিক তদ্রূপ নারী ছাড়া কোনো পুরুষ চলতে পারবে না এবং কোনো পুরুষ ছাড়া নারী চলতে পারবে না। তাহলে নারীকে কোন অবস্থায় হে করে দেখার কোনো অধিকারই নেই। এমন কেউ কি আছেন যারা 2 বোন 3 বোন 4 বোন বা কোনো ভাই নাই, বা আছে একটা ভাই সবার ছোট? জি, আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই, আমি সবার বড়। আমাদের যৌথ ফ্যামিলি ছিল, মানে আমাদের কাকা যেটা সরার ভাই বোন মিলিত, শুধু আমার মায়ের একা শুধু 5টা মেয়ে। তো আমার মাকে অনেক সময় আমার দাদি বলতো যাও কিছু করার নেই, ছেলে মেয়ে তো সমান হয়। আমার দাদি আবার সাপোর্ট করতো, কিন্তু আমার বাবা আচ্ছা, আপনার দাদি মাকে সাপোর্ট করতো যে না মেয়েও ঠিক আছে। আর পাশাপাশি আমার বাবা অনেক সময় বলতো তোমাদের নিয়ে আমার কি হবে। তো আমি যখন লেখাপড়ার দিক দিয়ে অনেকটা, মানে আমি 8ও বৃত্তি পেয়েছি, 5ও বৃত্তি পেয়েছি, প্লাস এগুলো দেখে আমার বাবা, আমাদের গোষ্ঠীতে অনেকেই লেখাপড়া করছে সব গ্রাম এলাকায়। তো আমি বললাম যে আমি যদি লেখাপড়া করি অনার্সেই পড়বো, কারণ আমার তো কোনো অংশে কম নয়। তখন আমার এক সময় আমার গোষ্ঠী সবাই, মানে আমার কাকু একজন থাকেন ইটালি, ওনাকে নিয়ে বসে আসছে যে বিয়ের ব্যাপারে। তখন আমি বলছি আমি অনার্স কমপ্লিট না করে বিয়ে করব না, আর আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। ছেলে হয়ে যারা ওরা সবাই পারে, আমিও পারবো না কেন, অল আর ইকুয়াল। সো তখন আমার বাবা বললো যে এইগুলো লেখাপড়া কে গ্রহণ করবে? আমি বললাম তোমার এসব সম্পত্তি আছে, ছেলে অনেক কারা খাবে, আমরা খাবো। আর আমার দাদু আমার আগে অনেকটি জমি দিয়ে গেছে, আমি বলি এগুলোর বিক্রি করে আমি লেখাপড়া করবো। এখন অলরেডি আমার বাবা মেয়ে নিয়ে কোনো ভাবে না, প্লাস ছেলের কোনো অভাব ফিল করে না। আর এক সময় গত আমি ইন্টার পাস করার পরে আমার চাচারা আশা ছিল যে আমার লন্ডন আলটিস করে পাঠানোর জন্য, যেহেতু ওরা ধনী ব্যক্তি। তখন আমি বললাম আমি লন্ডন যাব না, আমি প্রতিষ্ঠিত হব, তখন লন্ডন ছেলে আমাকে বিয়ে করার জন্য দেশে আসবে। আমাদের নবীন প্যানেলের কাছে ফাইকা জান্নাত পেউলি, তো আপনার বাবা মা কি বলে যে তুমি সাবধানে চলবে, মাথায় আপনি যেমন হিজাব করেছেন মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, যেরকম হিজাব করে চলবে বা বোরখা পরবে, কোনো ছেলেদের দিকে তাকাবে না, কোনো বাজে মন্তব্য করবে না, এই ধরনের কিছু বলে? আমি বলতে চাই যে আমার বাবা কখনো আমাকে বলেনি যে তুমি হিজাব পরো, এটা আমি নিজের ইচ্ছায় নিয়েছি। এবং আজকে এখানে আসার সময় আব্বু মানে বলেছিল এটাই কি পরে যাবে নাকি খুলে যাবে, উনি কখনো আমাকে বাধ্য করেনি যে তুমি এভাবে চলতে হবে। যেখানে আমার নিরাপত্তার প্রশ্ন আছে, যেখানে আমার যাওয়া নিরাপদ কিনা, যেমন রাতে যখন বাইরে কোনো প্রোগ্রাম থাকে তখন বাবা বলে যে মা একা যেও না, কাউকে ফোন করো, যখন তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন আব্বু নিয়ে আসবে। ভয় দেখান না না, কখনো ভয় দেখান না, ছেলেরা যে একটা ভয়ঙ্কর বস্তু, না 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 না, কখনো না। বরং আমি আমার ফ্যামিলির সামনেই অনেক সময় আমার ছেলে বন্ধুদের সাথে চ্যাট করতে পারি, কথা বলতে পারি, খুবই ফ্রি। একটা ছেলে একটা মেয়ে তো যে কোনো সময় শুধুমাত্র স্বামী স্ত্রী হিসেবেই নয়, ছেলে মেয়ে বন্ধু হিসেবে থাকতে পারে, ভাই বোন হিসেবে থাকতে পারে। আমার ভাইয়ের সাথে যদি আমি বাসায় কথা বলতে পারি, কেন একটা বাইরের ছেলের সাথে আমি একইভাবে কথা বলতে পারবো না? তাকে তো আমি ভাই হিসেবে নিব, কেন অন্যভাবেই নিতে হবে? চমৎকার পেলি, মানে অত্যন্ত আনন্দিত। ফাতেমা সুলতানা, আপনি আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো আপনার পরিবারের কথা বলুন, আপনার পরিবার থেকে কি বলেন? আমার পরিবার বলতে হচ্ছে আমার মা আছেন এবং আমার বাবা মারা গেছেন। তবে আমি আমার মার কাছ থেকে বা বাবা যখন জীবিত ছিলেন তার কাছ থেকেও কখনো কোনো ধরনের বাধা পাই নাই পড়াশোনার ক্ষেত্রে। আমাদের সিলেটের প্রধান সমস্যা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অতিমাত্রায় ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা।
যে একটা মেয়ে সে যখন মেয়ে হয়ে এখন যখন একটা মেয়ে জন্ম নিচ্ছে তখন হচ্ছে এখন আর আগের মতো ছিছি করে না। সমস্যা হচ্ছে যে অন্যরকম একটা নির্যাতন করে, সেটাও আবার ভালোবাসার প্রলেপ দিয়ে। যেমন তুমি রাস্তা ক্রস করবা, ঠিক আছে আমি তোমাকে ক্রস করায় দেবো। তুমি স্কুলে যাবা, ঠিক আছে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তুমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবা, আমি তোমাকে প্রোগ্রামটাতে নিয়ে যাব। ফলশ্রুতিতে যেটা হয় যে মেয়েটার হচ্ছে মেরুদণ্ড থাকে না, সে আত্মবিশ্বাসহীন হয়ে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে যখন লার্জার পর্যায়ে তাকে একা হাঁটতে হবে তখন সে আর সেটা পারছে না। আমরা মেয়েদেরকে মানুষ হিসেবেই মনে করি না। আমার যেটা মনে হয় যে ধরা হয় এরা একটা প্রজাতি, একটা ডিফারেন্ট প্রজাতি, তারা মানুষের মধ্যে পড়ে না। যে ছেলে, আমার ছেলে, সে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, সে বাইরে যেতে পারতেছে, বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা মারতে পারতেছে। আমার মেয়ে হচ্ছে আড্ডা মারতে পারবে, তা হচ্ছে আমার প্রেজেন্সে। আমি এবারে যাব হচ্ছে আমাদের ফারজিয়া হক ফারিন আপনার কাছে। 10ম শ্রেণীতে পড়ছেন, গভর্নমেন্ট এসসি গার্লস হাই স্কুল সুনামগঞ্জে। আপনার কয় ভাই বোন? আমরা 2 বোন। 2 বোন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা তো অত্যন্ত দুঃখী মানুষ নাকি? না, মোটেই না। আমার কেন? আব্বু আমাদের দুইজনকে নিয়েই গর্বিত। তাই? হ্যাঁ। তো আপনার দাদি দাদা তারা নিশ্চয়ই খুব দুঃখী। না না, কেউই দুঃখী নয়। কেন? আমাদের পরিবারে সবাই বিশ্বাস করে যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বা এখন পর্যন্ত যতটুকু এসেছি আমি কখনো ফেস করিনি যে মানে মেয়ে বলে আমাদের পরিবারে পারিবারিক কোনো বৈষম্যের শিকার হইনি। তো এক্ষেত্রে আমার আম্মুর অবদান, আমার মায়ের অবদান অনেক বেশি। আমাদের এখানে একজন আলোকিত মানুষ আছেন যিনি নারীদের জন্য, মেয়েদের জন্য অনেক কাজ করছেন। আমি আপনার কাছে স্যার সংক্ষিপ্তভাবে শুনতে চাই যে আপনি কি করছেন। যাদের মা বাবা হারা শিশু, মেয়ে শিশু যাদের কেউ নেই অথবা একবারে গরিব, তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, করে আমরা সেখানে খাওয়া থাকা সহ। সেখানে মানে আপনাদের কি কোথাও কোনো প্রতিষ্ঠান আছে বা থাকার জায়গা আছে? বাংলাদেশ ফিমেল একাডেমি নামে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এটা কোথায় করেছেন? এটা সুনামগঞ্জের ধীরাইতে। আমরা সেই প্রতিষ্ঠানটা গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা সারা দেশের মেয়েকে তো আমরা একসাথে পড়াতে পারবো না, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যাতে করে সরকারিভাবে এবং বেসরকারিভাবে সবাই আমরা এগিয়ে আসতে পারি। এই ইতিমধ্যেই আমরা সরকারের অনেক সহযোগিতা আমরা পাচ্ছি এবং আগ্রহ পাচ্ছি। আর আমার দাদার সময়ের, বাবার সময়ের কিছু সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি করে আমি এগুলো শুরু করেছি এবং আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি প্রবাসী অনেকেই আমার সাথে আসছেন। এই বইয়ের মধ্যে যে ছবিটা দেখছেন, এই মেয়েদেরকে নিয়ে আমরা প্রথম বছর শুরু করেছি। কত সালে, কবে শুরু করেছেন? 2006 সালে। 2006 শুনে আনন্দিত হবেন যে আমি 6 সালে শুরু করে আমি 9 সালে জাতীয়ভাবে বাংলাদেশের ঢাকায় যত মেয়ে শিশু আছে তাদের মধ্যে এই শিশুগুলো মার্চ পাস্ট এবং ডিসপ্লেতে ফার্স্ট হয়েছে প্রধানমন্ত্রীর সামনে। এবং শুধু তাই নয়, ক্লাস 5 থেকে যারা পড়েছে সমাপনী এবং 8 এবং ক্লাস 10, এবার তারা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, এরা সবাই ফার্স্ট ডিভিশন, 100% পাস। বাহ! এরা কোনোদিনও লেখাপড়া করেনি, এরা কোনোদিন তাদের বাসায় একটি প্লেটও ছিল না। আমি যাদেরকে এনেছি, আমি মনে করি আমার একটা প্রস্তাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, এই 4টি মন্ত্রণালয় যদি একত্রিত করে সরকার ওই পলিটিক্যাল কমিটমেন্টের মধ্যে এনে শুধু দায়িত্ব জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে সভাপতি করে একটি দায়িত্ব দেওয়া সমাজকর্মীদেরকে নিয়ে 3 বছরের মধ্যেই 21 লক্ষ যে মেয়ে শিশু যারা এখন শিক্ষার আওতার বাইরে, তাদেরকে আনা সম্ভব। আজিজুল ইসলাম, আপনার কি মনে হয় ছেলেরা ইভটিজ কেন করে? যদি অনুমতি দেন তাহলে এর আগে আমি ছোট্ট করে 2-1টা কথা বলতে চাই। আমার কাছে যেইটা মনে হয়, সিলেটে নারী নির্যাতন বলতে আমি যেই জিনিসটা বুঝি বা যেই জিনিসটা আমার কাছে বেশি মানে মনে হচ্ছে, সেইটা হচ্ছে মানসিক নির্যাতনগুলা। আমার খুব ঘনিষ্ঠ একজন কাজিন, যিনি ইন্টার লেখাপড়া করা মানে চলাকালীন সময়ে ওনার চাচাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হয়ে যায়। যদিও ওনার মত ছিল না, বাট পরিবারের জন্য ওনার বিয়েটা হয়ে যায়। তো উনি দেশে, ওনার স্বামী লন্ডনে থাকে। বাট ওনার জীবনের মানে অনেক বড় একটা স্বপ্ন ছিল, উনি বড় হয়ে উকিল হবে, উকালতি করবে। তো উনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলো, কিন্তু তখনই ওনার স্বামীর পক্ষ থেকে বাধা আসলো যে না, অবশ্যই তুমি ইন্টার পাস করছো, ভালো কথা, এরপর অবশ্যই তুমি লেখাপড়া করতে পারবে না। লেখাপড়া করলে পাখা গজাবে। এরপর ওই যে ওইখানে বিয়ে দেওয়ার সময় ওনাকে একটা মানসিক নির্যাতন করা হয়েছে। আমরা যদিও শিক্ষাটাকে অনেক গুরুত্ব দিচ্ছি, আমরাও লেখাপড়া করছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র শিক্ষার মাধ্যমে এটা সম্ভব না, কারণ শিক্ষারও 2টা সাইড থাকে, সুশিক্ষা এবং কুশিক্ষা। আচ্ছা, ওই যে ইভটিজিং, এরপর আরও বিভিন্ন নারী নির্যাতনগুলো হয়, কোনো শিক্ষিত মানুষ কি এটা করছে না? জোহান রানা
তো আপনাদের শাহজালাল ইউনিভার্সিটিতে মেয়ের সংখ্যা কীরকম, যদি পার্সেন্টেজ বলি? যে 30% and 70%। তো আপনাদের ওখানে ইফটিজিং এর সমস্যা কি আছে কিনা, বা থাকলে কীরকম? এক্ষেত্রে আসলে উপর থেকে বলার কিছু নাই, ব্যাপারটা বেশ গভীরে প্রথিত। তার সংস্কৃতি থেকে সে কিছু শিখছে না, সে দেখছে তামিল মুভি, দেখছে বলিউডি মুভি, এবং সেখানে সে এমন কিছু দেখছে যেখানে নারীর প্রতি সম্মান করার কিছু নাই। সেখানে শুধু মাংস আর মাংস দেখানো হচ্ছে, এবং পণ্যকেন্দ্রিক চিন্তাভাবনা, একটা মেয়েকে মানে শুধু তার মেয়ে সর্বস্বতায় দেখানোর যে চিন্তাভাবনা, সেটা তার ভিতর কিন্তু ঢুকে যাচ্ছে। সংস্কৃতি মূলধারা বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন সহজ করে? আমি আরেকটা মানুষ, আমি নিজেকে সম্মান করব, এবং আমার পাশে যে আরেকটা মানুষ আছে আমি তাকেও সম্মান করব। আমার এই পৃথিবীর উপর অধিকার আছে, এবং আমার পাশে যে মানুষটা আছে তারও আমার সমানে আমার পৃথিবীর প্রতি অধিকার আছে। আমি যে ব্যবহারটা তার কাছ থেকে আশা করি, যে সম্মানটা আশা করি, লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যে সম্মানটা আশা করি, আমি যাতে তাকেও সেই সম্মানটাই করি, এটাই হচ্ছে সুস্থ সংস্কৃতি। জাকারিয়া আহমেদ, আপনি কি আপনার কখনো ইফটিজিং হতে দেখেছেন আপনার এলাকায়, বা আপনার বন্ধু বান্ধবরা কখনো করেছে? আপনি যেহেতু এইচএসসি পড়েন, এই বয়সের ছেলেদের একটু বেশি আগ্রহ থাকে মেয়েদের স্কুল কলেজের সামনে দাঁড়ানোর। হ্যাঁ, আসলে আমি দেখেছি, কারণ আমার জুনিয়র একটা ছেলে, তার বাবা অ্যাডভোকেট, গার্লস স্কুল আছে যে ফারিন্ডার স্কুল, সো সেই স্কুলের জানাল আছে। যে সময় সে নিক্ষেপ করছে আর কি, পাথরটা ইটে মারছে, সো একটুকের জন্য তার শরীরে আঘাত করতো। সো সেই সময় আমি তাকে ধরে ফেলছি, তার শরীরটা ধরছি আমি, তুমি কি করলে, এটা তো ভালো কাজ করো না, তোমার কি বোন নেই? তাকে নিয়ে দোকানে নিয়ে গেছি, একটা চায়ের দোকানে নিয়ে প্রায় 15-20 মিনিট তার সাথে কথা বলছি আমি, আসলে ভাইয়া এটা আমাদেরও তো বোন আছে, এটা করা ঠিক নয়, আর আমরা যা করি সেটা একটা মেয়ের সাথে করি না, একটা জাতির সাথে করি, একটা মায়ের সাথে করি, একটা বোনের সাথে করি। সেই ছেলেকে কি তারপরে কখনো আপনি দেখেছেন ইফটিজিং করতে বা এই ধরনের কোনো এমন আচরণ করতে? তাকে আমি যে সময় দেখি, সো অ্যাক্টিভ সিটিজেন্সে আমার একটা ব্রিটিশ কাউন্সিলে একটা সংগঠন আছে, সে কোনো সময় সংগঠন করতো না, এরপর থেকে বললো ভাই আমি আপনার সংগঠনে অ্যাড হব। আমি বলছি তাকে খুব সুন্দরভাবে এবং ভালো একটা পোস্ট দিয়েছি তাকে, উৎসাহ হয়, সে ভালো কাজ করে। এক্স্যাক্টলি, দ্যাটস অ্যান এক্সাম্পল যে আমরা সবসময় তাদেরকে টার্ন করে রাখতে পারি। তো আমি আমাদের এখানে ডিআইজি সাহেব আছেন, তার কাছে আমি জানতে চাইবো যে পুলিশ বিভাগ আমাদের এই নারী নির্যাতন রোধে কি করতে পারে, আমরা কি ধরনের সাহায্য পরামর্শ তাদের কাছে পেতে পারি? আমার যেটা যে পুলিশ প্রশাসন হিসাবে একজন নারী যদি নির্যাতিত হয়, ইভটিজিং হয়, অথবা তার প্রতি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তাহলে সাথে সাথে যদি আমাদেরকে সেটা জানায়, আমাদেরকে যদি আইনের আশ্রয় প্রার্থনা করে, তাহলে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানানোর কোনো কি সহজ উপায় আছে? আমাকে কি থানাতেই যেতে হবে, নাকি অন্য কোনোভাবে আমি আপনাকে জানাতে পারি? এখন পর্যন্ত থানাতে আমরা অনলাইন সিস্টেম করতে পারি নাই, মেট্রোতে হয়েছে, এখন আমাদেরকে থানাতে যেতে হবে। আমাদের পুলিশে মহিলা পুলিশ অফিসার এবং কনস্টেবল নিয়োগ করা হয়েছে, এবং অত্যন্ত চৌকস, এবং প্রত্যেকটা থানায় মহিলাদের জন্য এবং তাদের বক্তব্য পেশ করার জন্য আমরা নারী অফিসার, পুলিশ অফিসার রেখে দিয়েছি, তারা যাতে ভয় না পায় এবং তারা যেন নির্ভয়ে তাদের বক্তব্য পেশ করতে পারে, নিঃসংকোচে যেন তারা পুলিশের কাছে যেতে পারে। কাজেই এখন আমাদের সেই সিস্টেম প্রত্যেকটা থানাতে আছে। এটাতে হলো ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত। কিন্তু ঢাকাতে তো আমার আগের যে আছে উনি তো ডিআইজি হয়ে গেছেন নারী, আমার বেসমেন্ট আছে 4 জন ডিআইজি নারী। কাজেই এখন আর নারীদের কোনো পুলিশের কাছে যাইতে কোনো ভয় ভীতি থাকা উচিত নয়। বাহ, অনেক অনেক ধন্যবাদ। তো অনুষ্ঠানের সারসংক্ষেপ এখন আমরা শুনবো। আমাদের অনুষ্ঠানের সারসংক্ষেপ আমাদের জন্য আজকে পেশ করবেন আমাদের মুখ্য আলোচক, সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব NM জিয়াউল আলম। প্রথম যে কারণটি আজকে চিহ্নিত হয়েছে এই দীর্ঘ আলোচনায়, সেটি হচ্ছে যৌতুক, তারপরে রয়েছে দারিদ্রতা, বাল্যবিবাহ, অশিক্ষা বা অজ্ঞতা। আরেকটি স্পেসিফিক কারণ সিলেটের জন্য যেটি আমরা দেখতে পাচ্ছি আজকে আলোচনায় বেরিয়ে আসছে, সেটি হচ্ছে সিলেটে লন্ডনী কন্যা হওয়ার প্রবণতা। আরেকটি বিশেষ কারণ চিহ্নিত হয়েছে, সেটি হচ্ছে নারীর যোগ্যতার অভাব। আর যেটি চিহ্নিত হয়েছে সেটি হচ্ছে ধর্মীয় কুসংস্কার, আমরা সেই থেকেও কিন্তু বেরিয়ে আসছি। আরেকটি কারণ চিহ্নিত হয়েছে, মেয়ে হয়ে জন্মাবার কারণে পারিবারিক অবহেলা, নারীর মাধ্যমে নারীরা নির্যাতিত হচ্ছে। যেই ধরনের নির্যাতন আমরা দেখতে পাই সিলেটে এবং সারা দেশে, তার মধ্যে রয়েছে তালাক প্রদান।
তারপর রয়েছে মারধর করা, পড়াশোনা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। সিলেটের ছেলেরা বিদেশে গিয়ে বিয়ে করে দেশে তালাকনামা পাঠিয়ে দেয়। আর আরেকটি বিষয় যেটি সারা দেশেই বিদ্যমান, আসলে এটা আমাদের সামাজিক কিছুটা কারণ রয়েছে এর মধ্যে, বিয়েতে মেয়েদের মতামত না নেওয়া। আর আরেকটি হচ্ছে যে সিলেটে আত্মীয় স্বজনদের মধ্যে বিবাহের প্রবণতা অত্যন্ত বেশি। আরেকটি কারণ এখানে উদ্ঘাটিত হয়েছে, সেটি হচ্ছে পর্নোগ্রাফি। এই ধরনের নারী নির্যাতনের যে চিত্র আমরা দেখলাম, তার থেকে কিভাবে প্রতিকার পেতে পারি সেই বিষয়ে কিছু প্রস্তাব এখানে আলোচনা থেকে উঠে এসছে। উঠান বৈঠক বলি, যাই বলি, যে বিভিন্নভাবে সচেতনতামূলক পদক্ষেপ এটি গ্রহণ করতে হবে। আদালতের মাধ্যমে দ্রুত আইনের বাস্তবায়ন করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগের কথা বলা হয়েছে। নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, সেটিও আজকের আলোচনায় এসছে। পরিবার পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, এই প্রস্তাবটিও আজকে আলোচনায় এসছে। সর্বত্র সহশিক্ষা চালু, আমরা কো এডুকেশন যাকে বলি, সেই কো এডুকেশনের যে আসলে কিছু উপকার আছে, সেই বিষয়গুলো আজকে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। সেই জন্য আমি মনে করি যে সর্বত্র সহশিক্ষা চালু করলেও এই নারী নির্যাতনের বিষয়ে আমরা অনেকটাই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। আরেকটা হচ্ছে যেটি সুস্থ সংস্কৃতির বিকাশ ও চর্চা, এটি আসলে খুব বেশি প্রয়োজন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। সকলকে ধন্যবাদ। আজ সারাদিন আলোচনার পরে আমরা এর সারসংক্ষেপ শুনলাম। আমরা এখন অঙ্গীকার পালন করব এবং অঙ্গীকার আমাদের শপথ পড়াবেন হচ্ছে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব NM জিয়াউল আলম। আমরা শপথ করছি যে নারীর প্রতি বৈষম্যমূলক মানবিক ও সামাজিক আচরণ পরিহার করে পারিবারিক মূল্যবোধ ও নারী পুরুষের পারস্পরিক সহযোগিতামূলক নীতি গ্রহণ করে সুশিক্ষা নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আলোকে সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করব। সমাজ সংস্কার নারী বান্ধব রাখব। সবাইকে ধন্যবাদ।